আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার, ইংলিশ মজা জবের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সাধারণ জ্ঞানে ক্লাস করব এবং সেটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা একটি ক্লাস শেষ করেছি অলরেডি। আজকে দ্বিতীয় ক্লাসে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি পুরো সময় জুড়ে ধৈর্য ধরে আপনি ক্লাসটি করবেন। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে আমরা বাংলার ইতিহাসে প্রাচীন যুগ পড়ব। পাশাপাশি আপনার জন্য একটা মুখস্থ অংশ থাকবে, সেটা হচ্ছে বিভিন্ন স্থানের নতুন ও পুরাতন নাম। এই জায়গাটা একটু ভালো করে আপনাদের দেখতে হবে। তো ক্লাস শুরুর আগে একটা কথা একটু মনে করিয়ে দিই। স্লাইডে এই পাশে যে বইটি দেখতে পাচ্ছেন, অলরেডি অনেকেই সে বইটি সংগ্রহ করেছেন, অনেকে অর্ডার দিয়েছেন, এখনও হাতে পাননি, পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত। আর যারা এখনও বইটি অর্ডার করেননি, বইটি সংগ্রহ করেননি, তাদের বলবো এটি চাকরির প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে নেওয়ার জন্য, ভালোভাবে একটা প্রস্তুতি নেওয়ার জন্য অত্যন্ত কার্যকরী একটি বই। সুতরাং মনে কনফিউশন না রেখে বইটি দ্রুত অর্ডার করে ফেলুন এবং আপনার প্রিপারেশনকে গুছিয়ে নিন। হ্যাঁ, এটাই আপনার জন্য আমার প্রথম উপদেশ আজকের ক্লাসে। তো বইটি কিভাবে অর্ডার করবেন সেটি প্রথম কমেন্টে, পিন কমেন্টে দেওয়া আছে, সেখানে গিয়ে প্রসিডিউর ফলো করে অর্ডার করে ফেলুন এবং দ্রুত বইটি সংগ্রহ করে ফেলুন। চলেন শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর একটু ভালো করে আপনাকে বলে নিই যে আজকে আমার আলোচ্য বিষয় কি। বাংলার ইতিহাসের প্রাচীন যুগ মূলত ক্লাসে পড়বো এবং এই প্রাচীন যুগের ভিতরে যেই জায়গাগুলো আমাদের চাকরির পরীক্ষার জন্য গুরুত্ব দিয়ে পড়তে হয় সেটি হচ্ছে বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস পড়তে হবে, বাংলার প্রাচীন জনপদগুলো পড়তে হবে, বাংলায় আগত পরিব্রাজকদের সম্পর্কে পড়তে হবে এবং সর্বোপরি প্রাচীন যুগে যে চারটি রাজবংশ শাসন করেছে, মৌর্য, গুপ্ত, পাল ও সেন, এই চারটি রাজবংশের শাসনের সারাংশের কিছু জায়গা পড়তে হবে। যতটুকু পড়তে হবে আমি ক্লাসে ঠিক ততটুকু পড়বো এবং আপনাকে বলবো। হ্যাঁ, এখানে অনেক বড় ইতিহাস, সবগুলো আপনার পড়ার দরকার নেই। জাস্ট যতটুকু না পড়লেই না, যে যে তথ্যগুলো আপনাকে জানতে হবে আমি শুধু ওই তথ্যগুলোই আপনাকে জানাবো ইনশাল্লাহ। আর বাড়ির কাজ বা মুখস্থ অংশ, বিভিন্ন স্থানের নতুন ও পুরাতন নাম, এটি একটু ভালো করে দেখে নেবেন। যে কোনো বই থেকে দেখে নেবেন, এগুলো প্রত্যেকটা বইয়ে আছে। তাহলে শুরু করে দিই। প্রথম টপিক বাঙালি জাতির উৎপত্তি। একটু ভালো করে খেয়াল করুন, কেয়ারফুলি খেয়াল করুন। বাঙালি জাতির উৎপত্তি। আচ্ছা, অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকে বইটির দাম জানতে চেয়েছেন, তাদের জন্য একটু বলি, যারা বইটির দাম জানতে চেয়েছেন, আমাদের এই বইটির দাম মাত্র 350 টাকা। যেখানে আপনি বাজারে চাকরির প্রস্তুতির যে কোনো বই কিনতে গেলে খুব কম বই আছে যেগুলো 500 টাকার নিচে হয়। আমরা আমাদের ন্যূনতম যেই দাম রাখা সম্ভব সেটা নির্ধারণ করেছি 350 টাকা। বইয়ের দাম কত, তারপরে হচ্ছে কিভাবে অর্ডার করতে হবে, পিন কমেন্টে দেওয়া আছে, একটু কাইন্ডলি দেখে নেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আহ, একটু দেখে নিব বাঙালি জাতির উৎপত্তি, এই টপিকটা প্রথমে পড়ব। খুবই কেয়ারফুলি শুনি। আজকে আমরা পৃথিবীতে বাঙালি বলতে যা কি বুঝি, যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলা যাদের মাতৃভাষা, মায়ের পেট থেকে পড়েই যে ভাষা শিখি তাকে বলা হয় মাতৃভাষা এবং আমাদের ভাষা হচ্ছে বাংলা। তো বাংলা ভাষায় যারা আমরা কথা বলি তারা আমরা বাঙালি। এবার এই বাঙালি জাতি পিওর কোনো জাতি নয়। বাঙালি জাতি মূলত একটি সংকর জাতি। সংকর কাকে বলে? যার মধ্যে অনেকগুলো উপাদান থাকে, তাকে আমরা সংকর বলি। ঠিক আছে? তো বাঙালি জাতি একক কোনো জাতি থেকে, বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস বিশ্লেষণ করলে প্রত্নতাত্ত্বিকবিদগণ বা সমাজবিজ্ঞানীগণ যেটি ফাইন্ড আউট করেছেন যে, যেমন জার্মানরা পিওর একটি জাতি, ফরাসিরা একটি পিওর জাতি, ইরানিরা পিওর জাতি, তাদের মধ্যে মিশ্রিত রক্ত নেই। কিন্তু আমরা বাঙালি যারা, তাদের মধ্যে কারো শরীরে আর্যদের রক্ত, কারো শরীরে অনার্যদের মধ্যে নেগ্রিটোদের রক্ত আছে, কেউ বয়ে বেড়াচ্ছি অস্ট্রিকদের মানে বংশধর হিসেবে আমরা মানে পৃথিবীতে বেঁচে আছি, কেউ দ্রাবিড়, হ্যাঁ, কেউ ইউরোপিয়ান, কেউ আরবীয়, কেউ তুর্কি। আমাদের শরীরের ডিএনএ টেস্ট করলে নানা ধরনের ডিএনএ পাওয়া যায়। তো এই যে নানা ধরনের জাতি, নানা ধরনের গোষ্ঠীর সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে, এজন্যে বাঙালি জাতিকে বলা হয় মিশ্র জাতি বা মিশ্র জাতি আর কি।
তো মিশ্র জাতি কিভাবে হলো, আমি প্রথমেই আপনাকে বলেছি যে বাংলা ভাষায় যারা কথা বলি, যারা আমরা বাঙালি, তারা একক কোনো জাতি থেকে নয়, অনেকগুলো জাতির মিশ্রিত রূপ, সংমিশ্রিত রূপ। এবার এই অনেকগুলো জাতিকে আমরা প্রধানত মোটা দাগে দুটি ভাগে ভাগ করতে পারি। কেয়ারফুলি শুনি, আমি বলেছি আমাদের মধ্যে অনেক ধরনের রক্ত আছে, তার মধ্যে এই অনেক ধরনের রক্তকে প্রথমত দুটি ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে আর্য, একটির নাম কি আর্য, আর আরেকটি হচ্ছে অনার্য। ঠিক আছে, একটি হচ্ছে আর্য আর আরেকটি হচ্ছে অনার্য। হ্যাঁ, এটাকে আমরা বলবো এক আর এটাকে বলবো দুই। এবার আর্য আর অনার্যর ফ্যাক্টটা একটু বুঝি। আর্য কেন, এটা তো আর্যই, আর এটা অনার্য বা প্রাক আর্য কেন? প্রাক মানে হচ্ছে পূর্ব, মানে আর্যদের আগে যারা এসেছে তাদেরকে বলা হয় প্রাক আর্য, অন্যভাবে বলা হয় যারা আর্য নয় তারা অনার্য। কিভাবে আরেকটু বুঝি, ধরেন আপনার নাম সুমন, আপনার নাম কি সুমন, আপনি বাবা মার একমাত্র সন্তান, তাহলে আপনাকে কেউ কি বলে যে সুমন বড় ছেলে বা ছোট ছেলে, মানে বড় ছোট এই বিশেষণটা কি লাগানো হয় আপনার নামের সাথে? না। এবার আপনার জন্মের 5 বছর পরে আপনার আরেকজন ভাই হয়েছে, তার নাম হচ্ছে ধরে নিলাম মামুন। এবার এইবার না আপনি বড় ভাই হয়েছেন, যতদিন না মামুনের জন্ম হয়েছে ততদিন সুমন কি বাবের বড় ছেলে বা বড় সন্তান বলে পরিচিত ছিল? ছিল না, সে একমাত্র সুমনই ছিল। যখন মামুনের জন্ম হয়েছে তখন সুমন অটোমেটিক্যালি বড় সন্তান নামকরণ করা হয়েছে আর মামুন ছোট। ঠিক একইভাবে আর্যরা যতদিন না এদেশে এসেছে তার আগ পর্যন্ত যারা ছিল তাদেরকে বলা হচ্ছে, মানে তারা অনার্য বলে পরিচিত ছিল না। যখন আর্যরা এসেছে তখন আর্যদের আগে যারা এই ভূখণ্ডে ছিল তখন তাদের নামকরণ করা হয়েছে অনার্য বা প্রাক আর্য। তার মানে যারা আর্য নয় তারা অনার্য, আর যারা আগে এসেছে আর্যদের তাদেরকে বলা হচ্ছে প্রাক আর্য। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে এইবার আমরা দেখব যে আর্যরা কখন আসলো আর প্রাক আর্য বা অনার্যদের মধ্যে কয়টি গোষ্ঠী ছিল সেটি একটু বিস্তারিত দেখি। মনে রেখেন, বাঙালি জাতির উৎপত্তি মূলত দু শ্রেণীতে বিভক্ত। একটি জাতির নাম হচ্ছে আর্য, আর আর্যদের আগে থেকে যারা এখানে আছে তাদের নাম প্রাক আর্য বা অনার্য। এবার প্রাক আর্য বা অনার্য একটু খেয়াল করি, এখানে 4টি গোষ্ঠী ছিল, এখানে 4টি জাতি, 4টি জাতিকে একসাথে বলা হয় অনার্য বা প্রাকার্য। এবার আমরা দেখি এই 4টি জাতি কারা কারা। 1 নেগ্রিটো, 2 অস্ট্রিক, 3 দ্রাবিড় এবং 4 ভোটচিনীয় বা মঙ্গোলীয়। ভোটচিনীয়দেরই আরেকটি নাম হচ্ছে মঙ্গোলীয়। এবার এরা প্রথমে অনেক দিন আগে প্রথমে এরা বাংলায় এসেছিল, নেগ্রিটোরা আফ্রিকা থেকে, তারপরে ইন্দো চীন থেকে বাংলায় আসে অস্ট্রিকরা, তারপরে দক্ষিণ ভারত থেকে আসে দ্রাবিড়রা, আর আবার ইন্দো চীনের আরেকটা অংশ থেকে আসে ভোটচিনীয় বা মঙ্গলরা। এখানে একটু লিখে দিই, আচ্ছা এটাকে নেগ্রিটো, নেগ্রিটো এসেছে আফ্রিকা থেকে। এদের প্রত্যেকটার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, জাস্ট এখানে বোঝার জন্য বলছি। নেগ্রিটো বা নিগ্রো যারা কালো দেখতে, আমাদের সমাজে, আমাদের বাঙালি সমাজে যারা দেখতে অনেকটা আফ্রিকানের মতো, এরকম আছে না অনেক মানুষ, অনেক কালো, চুল একটু কোকড়া কোকড়া, সাইজ একটু খাটো, এই টাইপের যত মানুষ আছে আমাদের বাংলাদেশে বা বাঙালি বলে পরিচয় দিচ্ছি আমরা, তারা সবাই এই আফ্রিকা থেকে আসা নেগ্রিটোদের বংশধর। ঠিক আছে, এরপরে ইন্দো চীন থেকে, ইন্দো চীন থেকে এসেছে অস্ট্রিকরা। আমরা বাংলাদেশে বা বাঙালি যত মানুষ আছি তার অ্যাটলিস্ট 60% হচ্ছে এই অস্ট্রিকদের বংশধর, মানে সবচেয়ে বেশি বাঙালিদের মধ্যে আছে অস্ট্রিকদের বংশধর। এরপরে দ্রাবিড়রা এসেছিল দক্ষিণ ভারত থেকে, হ্যাঁ দক্ষিণ ভারত থেকে। তারপরে চীন বা মঙ্গোলীয়রা এরাও এসেছে ইন্দো চীন থেকে, ইন্দো চীন থেকে। ইন্দো চীন কি সেটা আমরা বিস্তারিত জানবো, অর্থাৎ এই 4টি জাতির সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে বুঝতে পেরেছেন? আমি কি আরেকবার বুঝিয়ে দিব?
বাঙালি জাতির উৎপত্তিকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আর্য, আর আর্যদের আগে যারা এসেছিল তাদেরকে বলা হচ্ছে অনার্য বা প্রাকার্য। এই অনার্য বা প্রাকার্য চারটি জাতিকে একসঙ্গে বোঝাতে শব্দটি ব্যবহার করা হচ্ছে। চারটি জাতি কারা কারা? নেগ্রিটো আফ্রিকা থেকে এসছে, অস্ট্রিক ইন্দোচীন থেকে এসছে, দ্রাবিড় দক্ষিণ ভারত থেকে এসেছে, আর ভোটচিনীয় বা মঙ্গোলীয় তারাও ইন্দোচীন থেকে এসেছে। এ পর্যন্ত ক্লিয়ার? পরে যাই। এবার আমরা প্রথমে দেখব নেগ্রিটো সম্পর্কে। নেগ্রিটো আসলে কারা? একটু আগে বলেছি নেগ্রিটো এসেছে আফ্রিকা থেকে বা মধ্য আফ্রিকা থেকে, এবং বর্তমান বাঙালিদের মধ্যে যারা দেখতে মানে যাদের শরীরের রং কালো, যাদের চুল কিছুটা কোকড়া, এই মানুষগুলো নেগ্রিটোদের বংশধর। এরা কারা কারা একটু দেখি। বর্তমান বাংলাদেশের সাঁওতাল আছে, আপনি নিশ্চয়ই জানেন। বাংলাদেশে ভিল, মুন্ডা, হাড়ি, চন্ডাল, ডোম, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, আমি যে চেহারার কথা বললাম তাদের সঙ্গে কিন্তু এই চেহারার অনেক মিল। সো এই মানুষগুলো কাদের বংশধর? নেগ্রিটোদের। এইবার পরীক্ষা যদি আপনাকে জিজ্ঞেস করে যে মুন্ডা প্রাক আর্য নরগোষ্ঠীদের মধ্যে কোনটির অংশ বা কোনটির উত্তরসূরি বা বংশধর হচ্ছে মুন্ডা, প্রশ্ন বুঝেছেন? জিজ্ঞেস করলো প্রাক আর্য নরগোষ্ঠীতে যে চারটি জাতি ছিল তার মধ্যে সাঁওতালদের পূর্বপুরুষ কারা, অথবা কাদের পূর্বপুরুষ সাঁওতালরা? অ্যান্সার হচ্ছে নেগ্রিটোদের। ঠিক আছে, এভাবে যে কোনো জাতি, তাহলে আমরা একটু মুখস্থ করে ফেলবো। সাঁওতাল, ভিল, মুন্ডা, হাড়ি, চন্ডাল, ডোম, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশে আছে, এরা নেগ্রিটোদের বংশধর। বহু হাজার বছর ধরে বংশ পরম্পরায় তারা চলে আসছে। একটু ফিরে যাই, বাঙালি জাতির সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষ। তাহলে ইতিহাসে যা জানা যায় তাতে বোঝা যাচ্ছে যে এই বাংলাদেশের বা বাঙালির অধ্যুষিত এই অঞ্চলে প্রথম এসেছিল নেগ্রিটোরা। কোত্থেকে এসেছিল প্রশ্ন করবে, নেগ্রিটোরা কোত্থেকে ভারতে বা বাংলা এসেছিল? কোথায় বলেছি? মধ্য আফ্রিকা, আফ্রিকা থেকে। ঠিক আছে, এই যে এই লাইনটা। আচ্ছা, পরের অংশ দেখেন, এই যে আমরা বাঙালি বর্তমানে যারা আছি এর কত পার্সেন্ট আসলে নেগ্রিটোদের বংশধর? বর্তমানে ধরেন 100 জন বাঙালি আছি, প্রতি 100 জন বাঙালির 15 জন নেগ্রিটোদের বংশধর। হ্যাঁ, 100 জনে, পার্সেন্ট তো বুঝেন, প্রতি 100 জনে 15 জন নেগ্রিটোদের বংশধর। আচ্ছা, আফ্রিকা থেকে এসেছে। আচ্ছা, অস্ট্রিকরা এদেরকে উৎখাত করে। আশা করি বুঝতে পেরেছেন। চারটি জাতি মিলে অনার্য জাতি গঠিত ছিল, তার মধ্যে প্রথম হচ্ছে নেগ্রিটো। এরাই বাঙালি জাতির সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষ। এই নেগ্রিটোরা আফ্রিকা থেকে এসেছিল। বর্তমান আমাদের সমাজে যে বাঙালি আছে তার মধ্যে সাঁওতাল, হাড়ি, মুন্ডা, ভিল, ডোম, এই মানুষগুলো নেগ্রিটোদের বংশধর। আর এদের সংখ্যা বর্তমান বাঙালিদের মধ্যে প্রায় 15%। এই তথ্যগুলো ভালো করে মাথায় রাখি। অস্ট্রিকরা এসে নেগ্রিটোদের এলাকা দখল করে ফেললো, তাদেরকে অনেক অংশে তাড়িয়ে দিল, বিভিন্নভাবে দখল করে নিল। অস্ট্রিকরা কোত্থেকে যেন আসলো? ইন্দোচীন থেকে। ইন্দোচীন মানে হচ্ছে কম্বোডিয়া, ফিলিপাইন, তারপরে হচ্ছে লাওস, এই অঞ্চল। ঠিক আছে, ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, এই অঞ্চলকে বলা হয় ইন্দোচীন। তো ফিলিপাইন, কম্বোডিয়া, লাওস, এই অঞ্চল থেকে অস্ট্রিকরা এদেশে আসলো। এদেশে এসে তারা সিন্ধু সভ্যতার নেগ্রিটোদের উৎখাত করে সিন্ধু বিধৌত অঞ্চলে তারা বসতি স্থাপন করলো। সিন্ধু একটি নদীর নাম। হিমালয় পর্বত থেকে যতগুলো নদীর উৎপত্তি হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটি নদীর নাম সিন্ধু, যেটি বর্তমান পাকিস্তানে অবস্থিত। তো নেগ্রিটোরা এই ইন্দোচীন থেকে এসে সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করলো, সিন্ধু নদী বিধৌত অঞ্চলে। এবার অস্ট্রিকরা আসলো। এই অস্ট্রিকদের আরেকটি নাম আছে, তার নাম হচ্ছে নিষাদ জাতি। পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে নিষাদ জাতি কারা? নিচের কারা নিষাদ জাতি নামে পরিচিত? নেগ্রিটো, ভর্চিনীয়, অস্ট্রিক, এভাবে অপশন দেবে। অ্যান্সার কি করব? অস্ট্রিকরা। অস্ট্রিকদের আরেকটি নাম, যেমন মানুষের আমাদের বর্তমানে অনেকগুলো নাম থাকে না, আমার যদিও একটিই নাম শাহিন, এর বাইরে আমার আর কোনো নাম নাই, কিন্তু আমার কিছু বন্ধু আছে, কিছু পরিচিত ছোট বড় ভাই বোন আছে যাদের একটা ডাক নাম আমরা যাকে নিক নেম বলি, আরেকটা হচ্ছে সার্টিফিকেটের নাম। সো মনে করেন যে অস্ট্রিক এটা হচ্ছে ওদের নিক নেম, বাট তাদের সার্টিফিকেটের নাম হচ্ছে নিষাদ জাতি, আরেকটি নাম ছিল, মনে থাকবে? তাহলে এই নিষাদ জাতির মানে তাদের নাম এবং ভাষা দুটি ছিল অস্ট্রিক। ভালো করে বুঝি,
অস্ট্রিক জাতি ইন্দোচীন থেকে আসলো, এসে নেগ্রিটোদের অঞ্চল দখল করে নিল, সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করলো। তাদের আরেকটা নাম ছিল সেটা হচ্ছে নিষাদ জাতি, কিন্তু একই সাথে তাদের নাম এবং ভাষা হচ্ছে মূলত অস্ট্রিক। ভাষার নামও অস্ট্রিক, আর অস্ট্রিক ভাষায় যে জাতি কথা বলে তাকেও বলা হয় অস্ট্রিক, যেমন বাঙালি, বাংলা ভাষায় যারা কথা বলে। তো যাই হোক, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এই অস্ট্রিক থেকে। একটু খেয়াল করি, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন জাতি থেকে, এটাই প্রশ্ন পরীক্ষায় আপনাকে জিজ্ঞেস করবে বাঙালি জাতির প্রধান অংশ কোত্থেকে গড়ে উঠেছে, অস্ট্রিক থেকে। এবার প্রধান অংশ কেন বলছি, কারণ বর্তমান বাংলায় যারা বাংলায় কথা বলি তার মধ্যে অ্যাটলিস্ট 60% বা 60% অস্ট্রিকদের বংশধর। মনে রাখেন পার্সেন্টগুলো, আমরা নেগ্রিটো পড়েছি 15% আর অস্ট্রিক পড়লাম 60%। পরেরটাতে যাই, দ্রাবিড়দের বলা হয় বহিরাগত বা অনুপ্রবেশকারী। অন্য সবাই যদিও বাইরে থেকে এসেছিল, কিন্তু স্পেশালি দ্রাবিড়দের বলা হয় অনুপ্রবেশকারী বাংলায়। তারা অস্ট্রিকরা আসার কিছুদিন পরেই দক্ষিণ ভারত থেকে এসেছিল। তারা প্রথমে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বসবাস করত, এখান থেকে কয়েক হাজার বছর আগে তারা দক্ষিণ ভারতে আসে। দক্ষিণ ভারত মানে তামিলনাড়ু, কেরালা এই অঞ্চল, এখানে আসে এবং ওখান থেকে বাংলায় প্রবেশ করে। কখন? অস্ট্রিকরা যখন এসেছিল প্রায় কাছাকাছি কিছু পর সময়। এরপর বহুকাল, এটা তো বললাম, তারা সিন্ধুর হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার স্থপতি। আমরা সিন্ধু সভ্যতার নাম নিশ্চয়ই শুনেছি। সিন্ধু সভ্যতায় দুইটি সভ্যতা ছিল, তার মধ্যে একটির নাম হরপ্পা, একটির নাম মহেঞ্জোদারো। তো এই দুটি সভ্যতা দ্রাবিড়দের দ্বারাই সৃষ্টি হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন। এরপর এই যে এই কথাগুলো অলরেডি কিন্তু বলা হয়েছে। আর বর্তমান বাঙালির খুব সামান্য পরিমাণে অস্ট্রিকদের থেকে এসেছে, কে বলে যে নাম দ্রাবিড় থেকে এসেছে, ঠিক আছে। সো এটাকে পার্সেন্টের আকারে প্রকাশ করা যাচ্ছে না, অনেক কম। পরের জাতিতে আমরা যাই, মঙ্গোলীয় বা ভোটচিনীয়। তাদের আরেক নাম কি তাহলে? ভোটচিনীয়দের মঙ্গোলীয়। তারাও এসেছে ইন্দোচীন থেকে। ইন্দোচীন মানে কোন অঞ্চল বললাম? কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এই অঞ্চল থেকে অস্ট্রিকরাও এসেছিল। আর তার অনেক বছর পরে, আবার কয়েক হাজার বছর পরে ভোটচিনীয়রা এদেশে এসেছিল। বর্তমান বাঙালিদের মধ্যে প্রায় 20% এই ভোটচিনীয় জনগোষ্ঠীর বংশধর বসবাস করে। এরা বাংলাদেশে যে মারমা, চাকমা, ত্রিপুরা, হাজং, গারো যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো আছে তাদের অধিকাংশই এই মঙ্গোলীয়দের বংশধর। বুঝতে পারলাম? তাহলে বাংলাদেশের বর্তমানে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশই মঙ্গোলীয়দের বংশধর এবং তাদের পরিমাণটা হচ্ছে বর্তমান বাঙালিদের অ্যাটলিস্ট 20%। তাহলে এইবার আপনাকে অনার্য কিন্তু হয়ে গেল। অনার্য জাতিগোষ্ঠীর মধ্যে যে 4টি জাতি ছিল তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এবার আর্যদের সম্পর্কে খুবই সংক্ষেপে জানবো, যে তথ্যগুলো না জানলেই নয়। আর্য মূলত একটি ভাষার নাম, ঠিক আছে। আর্য ভাষায় যারা কথা বলে তাদেরকে আর্য জাতি বলে, ঠিক আছে। যেমন আমরা দেখলাম অস্ট্রিক ভাষা এবং জাতি একই নাম, আর্যদেরও ভাষা এবং জাতি একই নাম। তো আর্য ভাষার মধ্যে আবার অনেক ধরন আছে, যেমন বর্তমান পৃথিবীতে জার্মান, ইরানি এই ভাষাগুলোকে আর্য ভাষাগুলো মনে করা হয়। এবার আর্যরা কোথায় বসবাস করতো? এটা পৃথিবীর একটা অংশের ম্যাপ, এটা ইউরোপের এইখানে ইউরাল পর্বত বলে একটা পর্বত আছে, ইউরাল পর্বত বা উরাল পর্বত। এই উরাল পর্বতের ঠিক দক্ষিণ দিকে একটা জাতি বসবাস করত, যাদেরকে বলা হতো আর্য জাতি। এবং বর্তমানে এই জায়গাটির নাম হচ্ছে ইরান। তাহলে বুঝি ভালো করে, আর্যরা বসবাস করত উরাল পর্বতের দক্ষিণ অঞ্চলে, বর্তমান পৃথিবীর ইরানের এই অঞ্চলে। এই আর্যরা নিজেদেরকে পৃথিবীতে যত জাতি আছে তাদের মধ্যে সবচেয়ে এলিট বলে দাবি করত, যে আমরাই শ্রেষ্ঠ। তো এই আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? তাদের ধর্ম গ্রন্থ হচ্ছে বেদ। এজন্যে তাদেরকে বলা হতো বৈদিক জাতি। ভালো করে বুঝি, আর্যদের একটি ধর্ম গ্রন্থ ছিল যার নাম হচ্ছে বেদ। এই বেদ অনুসরণ করে যারা, তাদেরকে বলা হয় বৈদিক। তাহলে আর্যদের আরেকটা নাম কি? বৈদিক জাতি। এই আর্য বা বৈদিক জাতি উরাল পর্বতের দক্ষিণে বর্তমান ইরান অঞ্চলে বসবাস করত।
এবং তাদের মূল মানে জীবন জীবিকার উপজীব্য ছিল পশু চরানো, তারা পশু পালন করত, পশু চরাতো। তো এই অঞ্চলে যখন পশুচারণের অনুপযুক্ত হয়ে যায়, মাটি অনুর্বর হয়ে যায়, তখন তারা ওই অঞ্চল থেকে ভারতের দিকে রওনা দেয়। কখন সেটা? খ্রিস্টপূর্ব 1500 বিসিতে। 1500, আমি সংক্ষেপে বি আর সি বলি, হ্যাঁ। বিসি কি জিনিস একটু পরে আপনাকে বোঝাবো। যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে তারা ইরানের ওই অঞ্চল থেকে ভারতে আসে এবং এখানে 1400 বছর অবস্থান করে। ভারতে আসার পরে এখানে 1400 বছর বছর এই ভারতে বসবাস করে। এরপরে তারা বাংলায় আসে। তাহলে যীশু খ্রিস্টের জন্মের ঠিক 100 বছর আগে বা প্রায় 100 বছর আগে এই আর্যরা ভারত থেকে বাংলায় আসে। বুঝতে পারলেন আসার ব্যাপারটা? তারা যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে ইরান থেকে ভারতে আসে, আর ভারতে আবার 1400 বছর বসবাস করার পরে, ভারতের উত্তর অঞ্চলে বসবাস করার পরে যীশু খ্রিস্টের জন্ম হয়নি তারও প্রায় 100 বছর আগে এই বাংলায় আসে। কে আসলো বাংলায়? আর্য। এই আর্যরা আসার আগে আমরা কয়টি জাতি পড়েছি? 4টি। নেগ্রিটো ছিল, অস্ট্রিক ছিল, দ্রাবিড় ছিল, ভর্চিনীয় ছিল। এইবার আর্যরা, আগেই বলেছি, নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করত। এই আর্যরা এসে যা পূর্ব জনগোষ্ঠী ছিল সবাইকে মেরে ধরে তাদের সয় সম্পত্তি দখল করে নিল, মেরে ফেললো, তাড়িয়ে দিল। কিন্তু তারপরেও একটি জাতিকে সমূলে নির্মূল করা যায় না। তারপরেও আর্যদের অত্যাচার সহ্য করেও এদেশে নেগ্রিটো টিকে ছিল, এদেশে অস্ট্রিক টিকে ছিল, এদেশে ভর্চিনীয় টিকে ছিল, এদেশে খুব সামান্য পরিমাণ দ্রাবিড় টিকে ছিল। তো যখন বহুকাল বসবাস করলো তখন আর্যদের সঙ্গে ওই প্রাক আর্য বা অনার্য 4টি গোষ্ঠীর সংমিশ্রণ ঘটলো, ভাবের আদান প্রদান ঘটলো, সামাজিক রীতিনীতি, কালচার, ভাষা, ধর্ম, এগুলোর এক্সচেঞ্জ ঘটলো। এই এক্সচেঞ্জ ঘটার মাধ্যমে আর্য এবং প্রাক আর্য 4টি নরগোষ্ঠী নিয়ে নতুন একটি জাতির উদ্ভব হলো, যা বাঙালি জাতির মূল অংশ গড়ে তুললো। ঠিক আছে, বাঙালি জাতি এখনো ফুলফিললি গঠিত হয় নাই। এই চার্টটা এবার ভালো করে বুঝে নিই। হ্যাঁ, এতক্ষণ যা বললাম তার সামারি করব আমি এই চার্টে। দেখেন, বাঙালি জাতির উৎপত্তি, প্রথম একটা জাতি ছিল যাকে আমরা বলছি প্রাক আর্য বা অনার্য জাতি। এই জাতির মধ্যে 4টি গোষ্ঠী ছিল: 1 নেগ্রিটো, 2 অস্ট্রিক, 3 দ্রাবিড় এবং 4 ভর্চিনীয়। এরা বহুদিন ধরে বসবাস করছিল। এরপরে আর্যরা আসলো যীশু খ্রিস্টের জন্মের 100 বছর আগে বাংলায় আসলো। তাহলে এদের সঙ্গে এদের কি হলো? মিলন ঘটলো, যোগ হলো, যেটা একটু আগেই বললাম, দিয়ে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে তুললো। এইবার তার সাথে আরো যুক্ত হয়েছে আরব, তুর্কি, আফগান, পারসিক, মুঘল, ইউরোপীয়। এদেশে আর্যদের পরে আর কোনো জাতি আসে নাই? এসেছে। আরবরা এসেছে ধর্মীয় এবং ব্যবসায়িক কারণে, তুর্কিরা এসেছে, আফগানরা এসেছে। বাংলার মুসলিম ইতিহাস পড়তে গেলে দেখবেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, হ্যাঁ, শামসুদ্দিন ইলতুৎমিশ, এই নামগুলো যখন পড়বেন তারা কিন্তু কেউ তুর্কি ছিলেন, কেউ আফগান ছিলেন। তারা এই অঞ্চলে এসে বিয়ে শাদী করেছেন, তার বাঙালি মেয়েদের বিয়ে শাদী করেছেন এবং দুইয়ের রক্তের সংমিশ্রণে বাঙালি জাতির নতুন একটা কপি তৈরি হয়েছে, তাই না? ঠিক একইভাবে পারসিক, মুঘল, ইউরোপীয়রাও কিন্তু এদেশে এসেছিল। ইউরোপীয়দের পরে ওইভাবে আর এই অঞ্চলে কেউ আসে নাই। সো এতগুলো জাতিগোষ্ঠীর সংমিশ্রণে ফাইনালি আমরা বাঙালি জাতি গড়ে উঠলাম। এই এতগুলো আমাদের ডিএনএ টেস্ট করলে তাহলে কারো রক্তে পাওয়া যাবে নিগ্রিটোর রক্ত, কেউ অস্ট্রিক, কেউ দ্রাবিড়, কেউ ভর্চিনীয়, কেউ আর্য, কেউ তুর্কি, কেউ আফগান, এইভাবে অনেকগুলো রক্তর সংমিশ্রণে আমরা বাঙালি জাতি গড়ে উঠেছি। এইবার আরেকটু শেষ করব। নেগ্রিটো বলেছিলাম কত পার্সেন্ট? বাঙালি জাতির মোট জনগোষ্ঠীর 15% বর্তমানে নেগ্রিটো। অস্ট্রিক বলেছিলাম কত পার্সেন্ট? 60%। দ্রাবিড় বলেছিলাম খুব অল্প পরিমাণে, আর ভর্চিনীয় ছিল 20%। তাহলে 15, আচ্ছা 60, 70, 80, 90, 95, এই তিনটা মিলে ছিল 95%। বাঙালি জাতির এই 95%ই গড়ে উঠেছে নেগ্রিটো, অস্ট্রিক আর মঙ্গোলীয় এই জনগোষ্ঠী নিয়ে। আর বাকি যে 5 অংশ থাকে সেটাতে আছে দ্রাবিড়, আর্য, আরব, তুর্কি, এই অংশে যেটা আছে সব মিলে 100%।
আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝাতে পেরেছি। বাঙালি জাতির উৎপত্তি শেষ, এবার বাংলার প্রাচীন জনপদ পড়ব। বলেন ক্লাস আপনাদের কেমন লাগছে? ক্লাস কি বুঝতে কি সমস্যা হচ্ছে? যারা বাঙালি জাতির উৎপত্তি এখনো বুঝেন নাই তাদের এই ক্লাসটি আবার দেখতে হবে। হ্যাঁ, এর চেয়ে সহজ করে আহ, মানে আমার মনে হয় না আপনাকে আর কেউ বুঝাবে, হয়তো বোঝাতে পারে, বাট এটাও অনেক সহজ। ঠিক আছে, এবার আমরা তাহলে বাংলা, প্রাচীন বাংলার জনপদ থেকে পড়াশোনা করব। এটা চাকরির পরীক্ষা সহ প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইভেন ভাইভার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। খুবই ছোট বাট খুব পাওয়ারফুল একটা টপিক। এই ছোট্ট একটা টপিক পড়লেই আপনি পরীক্ষায় একটা নাম্বার মানে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রাচীন বাংলার জনপদ, ভালো করে খেয়াল করি, আগে আমার কথাটা শোনেন, তারপরে ম্যাপ দেখাবো। খুব মনোযোগ দিয়ে শুনেন কিন্তু। আচ্ছা, প্রাচীনকালে আমাদের বাংলাদেশ বলতে এখন যে জায়গাটা বুঝি এরকম ছিল না। এই ম্যাপটা তৈরি হয়েছে 1947 সালে। আমরা এখন যে ম্যাপটা দেখি, এই ম্যাপটা তৈরি হয়েছিল 1947 সালে। তার আগে বাংলা বলতে বাংলা ভাষাভাষী বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার কিছু অংশ, বিহারের কিছু অংশ, তারপরে হচ্ছে যে আসাম, মেঘালয়, ত্রিপুরার কিছু অংশ, বিশাল অংশ নিয়ে বাংলা এটা বলা হতো। তো প্রাচীনকালে বাংলাদেশ বলে বা বাংলা বলে কোনো আলাদা রাষ্ট্র ছিল না। ঐতিহাসিকগণ এই বরং কি ছিল, ছোট ছোট কিছু অঞ্চলে বিভক্ত ছিল। এই ঐতিহাসিকগণ এই ছোট ছোট অঞ্চলগুলোকে রাষ্ট্র বা দেশ না বলে জনপদ বলে উল্লেখ করেছেন। তো সমগ্র বাংলা বলতে যে অঞ্চলগুলোর নাম বললাম, এই সমগ্র বাংলায় ইতিহাস ঘাটলে 16 থেকে 17টি জনপদের সন্ধান পাওয়া যায়। তো 16 থেকে 17টি জনপদ আমরা পড়বো না, আমরা জাস্ট বর্তমান বাংলাদেশের মধ্যে যে জনপদগুলো আছে সেগুলোই পড়বো। বর্তমান বাংলাদেশে যে ম্যাপ, এই ম্যাপে 6 থেকে 7টি প্রাচীন জনপদের কথা জানা যায়। এই জনপদগুলো হলো এটা। এই জনপদ থেকে প্রশ্ন কি করবে সেটা একটু আগে আপনাকে বলিনি। আপনাকে জনপদ থেকে প্রশ্ন করবে যে, যেমন একটা দেখেন হরিকেল বলে একটা জনপদের নাম আছে, যেমন বঙ্গ একটা জনপদের নাম। তো প্রশ্ন আপনাকে করবে যে প্রাচীনকালে নিচের কোন জায়গাটি, বাংলাদেশের 4টি শহর বা অঞ্চলের নাম দেবে, নিচের কোন জায়গাটি হরিকেলের অন্তর্ভুক্ত ছিল। অপশন থাকলো চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, বরিশাল। তাহলে অ্যান্সার হবে চট্টগ্রাম। এবার চট্টগ্রামকে প্রশ্ন করবে, বলবে ঢাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্গত ছিল। একটা জায়গার নাম দিয়ে দিবে, আরেকটা হচ্ছে জনপদের নাম দিয়ে উল্টায় দিবে। সো ঢাকা কোন জনপদের অন্তর্গত ছিল? বঙ্গ, যেটা আমরা একটু পরেই দেখব। এই বিষয়টা আয়ত্ত করার জন্য আপনার বাংলাদেশের ম্যাপ সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে। বাংলাদেশের ম্যাপ সম্পর্কে আপনার যদি ধারণা থাকে, আপনার কিচ্ছু মুখস্থ করতে হবে না। আপনি জাস্ট প্রশ্ন দেখবেন আর আপনার সামনে ম্যাপ ভেসে উঠবে, এই ম্যাপটা ভেসে উঠবে, আপনি অ্যান্সার দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝিয়ে দিই কোন অঞ্চলে কোনটা। এই পাশ থেকে যায়, এই যে দাগ দিলাম, এটা বাংলাদেশের পূর্ব দিক। এটা কোন দিক? পূর্ব দিক। উপরেরটা কি দিক? উত্তর দিক। নিচেরটা কি দিক? দক্ষিণ দিক। আর এইটা কি কোন দিক? পশ্চিম দিক। লেখা তো খুবই ভালো হয়ে গেল, পশ্চিম। ওকে, এইটা তাহলে পশ্চিম দিক। এবার দেখেন তো হরিকেল জনপদ কোন অঞ্চলে ছিল? বাংলাদেশের পূর্ব দিকে। পূর্ব দিকেরও যদি আরো একটু ডিটেল যাই, তাহলে এটা উত্তর পূর্ব আর এটার নাম দক্ষিণ পূর্ব। অর্থাৎ আপনাকে গত ক্লাসে আমি টারশিয়ারি যুগের পাহাড় এই অঞ্চল পড়িয়েছি, মনে আছে? এই অঞ্চলে কিন্তু টারশিয়ারি যুগের পাহাড়। আপনি বাংলাদেশের ভূমির গঠনে টারশিয়ারি যুগের পাহাড় বলতে যে অঞ্চল চিনেন, বাংলাদেশের পাহাড়ি অঞ্চল, ঠিক ওই অঞ্চলটাই ছিল হরিকেল এই জনপদের অন্তর্গত। তাহলে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বলতে খাগড়াছড়ি, বান্দরবান, তারপরে হচ্ছে যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, আর উপরের দিকে দেখেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই অঞ্চলটা, সুনামগঞ্জ ঠিক না, এই পাহাড়ি অঞ্চলটা, এগুলো ছিল হরিকেলের অন্তর্ভুক্ত। এরপরে হরিকেলের ঠিক পাশেই আরেকটা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে সমতট। বর্তমান বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, এই দুটি নাম মনে রাখবেন শুধু।
কুমিল্লা আর নোয়াখালী আরো কিছু অঞ্চল ছিল যেমন ফেনী, চাঁদপুর, এগুলো কিন্তু সমতটের অংশ ছিল। বাট পরীক্ষায় দুইটা নাম আসবে, একটা হচ্ছে কুমিল্লা, একটা হচ্ছে নোয়াখালী। আপনাকে বলবে প্রাচীনকালে কুমিল্লা বা নোয়াখালী কোন জনপদের অন্তর্গত ছিল, অ্যান্সার হচ্ছে সমতট। অথবা নিচের কোনটি প্রাচীনকালে সমতটের অন্তর্ভুক্ত ছিল, অ্যান্সার হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। এরপরে এর পাশেই দেখেন আরেকটা বড় জনপদ দেখা যাচ্ছে, আমি এটাকে পুরোটা দিই, এইটার নাম হচ্ছে বঙ্গ। তাহলে বাংলাদেশের প্রায় মাঝখানে অবস্থিত বৃহৎ একটা জনপদের নাম হচ্ছে বঙ্গ। প্রাচীন বাংলায় যতগুলো জনপদ ছিল তার মধ্যে সবচেয়ে বড়, এটা কি সবচেয়ে বড় জনপদ বঙ্গ। আপনাকে জিজ্ঞেস করবে প্রাচীন বাংলার সর্ববৃহৎ জনপদ কোনটি, অ্যান্সার দিতে হবে বঙ্গ। এবার দেখেন তাহলে বঙ্গ কোন অঞ্চল মিলে গঠিত, এইখানে ময়মনসিংহ বিভাগ আছে, বর্তমান বাংলাদেশের বিভাগ একটু চিন্তা করেন, এখানে আছে ময়মনসিংহ বিভাগ, এখানে ঢাকা বিভাগ, এখানে খুলনা বিভাগ। ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা বিভাগ, বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং এখানে বরিশাল। ভালো করে বুঝেন, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগ বর্তমানে যে অঞ্চল নিয়ে গঠিত, এই অঞ্চলটা একসময় বঙ্গ জনপদের অন্তর্গত ছিল। এবার তাহলে এখানে চন্দ্রদ্বীপের জন্ম হলো কোথায়, কখন, বঙ্গ জনপদ গঠন হওয়ার আরো অনেক বছর পরে এই জায়গাটুকু আলাদা হয়ে যায় এবং এর নাম হয় চন্দ্রদ্বীপ। বর্তমানে যেটা বরিশাল সেটাই এখন, মানে বর্তমান যেটা বরিশাল সেটাই ওই সময় ছিল চন্দ্রদ্বীপ। বুঝতে পারলেন? এবার আপনাকে জিজ্ঞেস করলো বরিশাল প্রাচীনকালে কোন জনপদের অন্তর্গত ছিল। ভালো করে বুঝেন, বরিশাল প্রাচীনকালে কোন জনপদের অন্তর্গত ছিল। অপশন আছে হরিকেল, অপশন আছে বঙ্গ, অপশন আছে পুনরু, অপশন আছে গৌড়। তাহলে অ্যান্সার কি হবে, বঙ্গ হবে। যদি অপশন বঙ্গ না থাকে তখন হবে চন্দ্রদ্বীপ। প্রাচীনকালে বরিশাল কোন জনপদের অন্তর্গত ছিল, অপশনে বঙ্গ আছে বঙ্গ হবে, অপশনে চন্দ্রদ্বীপ আছে চন্দ্রদ্বীপ হবে, অপশনে বঙ্গ আর চন্দ্রদ্বীপ দুটি আছে তাহলে চন্দ্রদ্বীপ হবে, লেটেস্ট যেটা সেটা। বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। বঙ্গের এই পাশে আরেকটা বিশাল অংশ নিয়ে আমরা আরেকটা, দুইটা মূলত জনপদ, একটা হচ্ছে পুনরু। এই পুনরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ। কি, পুনরু বাংলাদেশের প্রাচীন জনপদ, প্রাচীনতম জনপদ। ঠিক আছে, জনপদ যে 6টা বা 7টা আমরা পাচ্ছি তার মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে পুনরু। বর্তমান বাংলাদেশের রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ নিয়েই, শুধু চাঁপাইনবাবগঞ্জ বাদ দিয়ে বর্তমান বাংলাদেশের রাজশাহী, রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চল নিয়েই এই পুনরু জনপদ গঠিত হয়েছিল। পুনরুর জন্মের আরো বহু বছর পরে পুনরুরই আরেকটা অংশ নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত হয়। এই বরেন্দ্র অঞ্চলে রাজশাহী, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই অঞ্চল নিয়ে পুন্ডু জনপদ গঠনের বহু পরে, অনেক দিন পরে, অনেক বছর পরে বরেন্দ্র অঞ্চল গঠিত হয়। সো যে অঞ্চলের নাম পুনরু ওই একই অঞ্চলের নাম হচ্ছে বরেন্দ্র। তার মানে একটি হচ্ছে আগে জন্ম, আরেকটি ওই একই জায়গাতে পরে জন্ম। আশা করি বোঝাতে পেরেছি। পুনরু এবং বরেন্দ্র বলতে মূলত একই অঞ্চলকে বোঝানো হয়। এবং লাস্ট ওয়ান হচ্ছে গৌড়। বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, ভারতের মালদা এবং মুর্শিদাবাদের কিছু অংশ নিয়ে প্রাচীন গৌড় জনপদ গঠিত ছিল। এবার আপনাকে প্রশ্ন করবে বাংলাদেশের কোন জেলা প্রাচীন গৌড় জনপদের অন্তর্গত ছিল, অ্যান্সার খুবই সিম্পল, একটাই জেলা, চাঁপাইনবাবগঞ্জ। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি যে প্রাচীন জনপদের কোনটা কোন জায়গায় ছিল। এবারও যদি না বুঝেন, আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে আপনি জাস্ট এই চার্ট মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আমি এতক্ষণ যা বলেছি তা এই চার্টে লিখে দিয়েছি। হরিকেল জনপদের অন্তর্গত কি ছিল, কোন জনপদের অন্তর্গত কি ছিল, এটা জাস্ট সুন্দর করে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, তবে বুদ্ধিমানের কাজ হবে মুখস্থ না করে ম্যাপ দেখে মনে রাখা। আচ্ছা, পরে যাই। আমরা কিন্তু অলরেডি দুটা টপিক শেষ করেছি, একটি হচ্ছে বাঙালি জাতির উদ্ভব আর একটি হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। এবার আমরা ইতিহাসে প্রবেশ করব। কিসে প্রবেশ করব, ইতিহাসে। আমরা বাংলার রাজনৈতিক ইতিহাস দেখব। বাংলার রাজনৈতিক ইতিহাসে মূলত 4টি রাজবংশের ইতিহাসের সংক্ষিপ্ত রূপ দেখব আমরা। একটা হচ্ছে মৌর্য, আরেকটা হচ্ছে গুপ্ত, আরেকটা হচ্ছে পাল, আরেকটা হচ্ছে সেন। গেট রেডি। আচ্ছা, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। রাজনৈতিক ইতিহাসে আপনার জন্য যে জিনিসটা জানা দরকার তা আমি সামারি করে রেখেছি। বংশ, শাসনের শুরু, শাসনের শেষ। কোন বংশ কখন শাসন শুরু হলো আর কখন শাসন
শেষ হলো। তাহলে আমরা এই চার্টটা খুব ভালো করে আয়ত্তে রাখবো। আপনি যদি এই চার্ট মানে বুঝতে পারেন, আপনার প্রাচীন ইতিহাস মনে করেন অ্যাটলিস্ট 40% হয়ে গেছে। কত পার্সেন্ট? 40% হয়ে গেছে, বাকি 60%ও দিব। গ্রিক শাসন, বা এখানে শাসন না বলে আমি বলবো গ্রিকদের আগমন, সময়টা কখন দেখেন তো, 327 থেকে 321 সাল পর্যন্ত। শুনতে একটু অদ্ভুত লাগলো? 327 সালে তারা শুরু করেছিল শাসন, আর 321 এসে শেষ হয়। ব্যাপারটা অদ্ভুত না? হওয়া উচিত ছিল 321 থেকে 27, না হয়ে 327 থেকে 21 কেন হলো, এটা একটু বুঝাই। দেখেন পাশে একটা কোড লেখা আছে BC, এটাও BC। এই BC মানে হচ্ছে খ্রিস্ট, বিফোর ক্রাইস্ট। বিফোর ক্রাইস্ট তো বুঝেন, ক্রাইস্ট মানে যিশু। হ্যাঁ, যিশু বানান তো এরকমই, তাই না? ক্রাইস্ট মানে যিশু। তার মানে যিশুর জন্মের বা ঈসা আলাইহিস সালামের জন্মের আগে। ঠিক আছে, আরেকটা শব্দ আছে AD, এটার নামও একটু দেখি। অ্যানো ডোমিনি, মানে অনেকে আবার আফটার ডেথ বলেন, এটা ভুল। অ্যানো ডোমিনি, BC মানে বিফোর ক্রাইস্ট, আর AD মানে অ্যানো ডোমিনি। তার মানে একটা হচ্ছে যিশুর জন্মের আগে, আর একটা হচ্ছে যিশুর জন্মের পরে। এই বিষয়টা একটু ভালো করে বুঝি, তাহলে আপনার কাছে সালটা পরিষ্কার হবে। এটা একটা দাগ টানলাম এইখানে, একটা দাগ টানলাম যার মান হচ্ছে 0, 0 আওয়ার, 0 বছর। এইখানে 0 কেন? এইখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, ঠিক আছে? এটা আমাদের যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল তখন, ওই সালটার নাম হচ্ছে 0। এবার যীশু খ্রিস্টের জন্মের যখন তার 1 বছর বয়স হয়েছে তখন সালটা 1, যখন 2 বছর বয়স হয়েছে তখন 2, এভাবে ডট ডট দিয়ে যখন মনে করেন 10 বছর বয়স হয়েছে তখন 10। তাহলে সময়টা দিকে কি হচ্ছে? যুক্ত হচ্ছে, তাই না? যীশুখ্রিস্ট যখন থেকে জন্মগ্রহণ করলো তখন থেকে 10 বছর পরের সাল কত? 10 সাল। ঠিক এইভাবে আস্তে আস্তে বর্তমানে 2026। বুঝতে পারলেন? 1-2, 0 থেকে 1-2 করে আস্তে আস্তে 2026, তার মানে এদিকে সময় বাড়ছে। এবার যীশু খ্রিস্টের জন্মের আগে কি পৃথিবী ছিল না? ছিল। তার আগেও তো অনেক ঘটনা ঘটেছে। এই আগের সময়টা কাউন্ট করা হয় এভাবে। এখানে যীশু খ্রিস্টের জন্মের 1 বছর আগের সময়টা 0, 0 থেকে 1 মানে মাইনাস, এরপরে মনে করেন সেই সময়টা মনে করেন 2, এরকম করতে করতেই আলেকজান্ডারের যে সময়টা আমরা বলছি সেটা হচ্ছে 327। তো 327-এর আগের সালটা যখন ছিল তখন সেটা কত ছিল? 21 ছিল। 21-22 করতে করতে 27, তার মানে সময় এখানে মাইনাস হচ্ছে। বুঝতে পারছেন? যীশু খ্রিস্টের জন্মের আগের সাল যখন গুনবেন তখন যত আগে আসবেন কমতে থাকবে, আর যত পেছনে যাবেন সময়টা বাড়তে থাকবে। ঠিক এ কারণেই এখানে 327 আর এখানে 321। আশা করি বোঝাতে পেরেছি। এবার গ্রিকরা এই সময় পর্যন্ত শাসন করেছে, মৌর্যরা শাসন করেছে। আমি জাস্ট সালগুলো বলছি না, AD আর BC বোঝানোর জন্য এটা বললাম। এই সালগুলো একটু মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এখানে বোঝানোর কিছু নেই। আচ্ছা, পরে যাই। এবার আমরা কোনটা কখন কি করলো সেটা দেখব। আলেকজান্ডারের আগমন। আলেকজান্ডারের বাড়ি কোথায় বলেন তো? গ্রিসে। তার মানে উনি একজন গ্রিক। আমরা আলেকজান্ডারের আগমন মানে গ্রিকদের আগমন, এটাই বুঝবো, ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমি বাংলাদেশের জনপদ সম্পর্কে বলেছি। এই মুহূর্তে আপনারা যারা ক্লাসে আছেন সবাই হাত খুলে একটা কমেন্ট করবেন, ঠিক আছে? সেটা হচ্ছে আপনি বা প্রাচীন বাংলার কোন জনপদ থেকে এই ক্লাসটি দেখছেন। আমি একটু ক্লু দিই। আপনি ধরেন যে বগুড়া থেকে দেখছেন, আপনি চাইলে পুন্ড্র লিখতে পারেন, বরেন্দ্র লিখতে পারেন। যিনি সিলেট থেকে লিখছেন তিনি লিখবেন হরিকেল থেকে দেখছি।
যিনি বরিশাল থেকে দেখছেন তিনি লিখবেন চন্দ্রদ্বীপ থেকে বলছি, ঠিক আছে? এভাবে আপনি আসলে বাংলাদেশের প্রাচীন জনপদের কোন অঞ্চল থেকে এই ক্লাসটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। কৃপণতা করবেন না, সবাই লিখবেন, আমি কমেন্ট কিন্তু দেখব। আচ্ছা, এখানে ফিরে আসি। আলেকজান্ডারের ভারত আগমন। আলেকজান্ডার 327 থেকে 321 পর্যন্ত ভারত দখল করে রেখেছিলেন, ভারতের একটা অংশ। তো ব্যাপারটা এরকম, আলেকজান্ডার তিনি পারস্য জয় করেন 327 সালে, তারপরে 327 এবং 26 খ্রিস্টপূর্বাব্দের দিকে তিনি ভারত জয়ে আসেন এবং উত্তর ভারতের বেশ কিছু অঞ্চল তিনি দখল করেন। এরপরে তার সৈন্যরা আর সামনে আগাতে চাচ্ছিল না, এজন্যে তিনি বিপাশা নদীর তীর পর্যন্ত এসে আর সামনে আগাননি। বিপাশা ভারতের অন্যতম একটা নদী, পাঞ্জাবে অবস্থিত। তার মানে তিনি মোটামুটি পাঞ্জাব পর্যন্ত দখল করেছিলেন এবং তিনি দখল করে এখানে স্থায়ীভাবে বসতি বা বসবাস স্থাপন করেননি। তিনি তার মানে গ্রিক সেনাপতি কয়েকজন ছিল, তার মধ্যে একজন সেলুকাস সহ আরো কয়েকজনের উপরে ভারতের এই বিজিত অঞ্চল শাসন করার দায়িত্ব দিয়ে তিনি গ্রিসে ব্যাক করছিলেন। ব্যাক করার সময়ে ব্যাবিলনে, ইরানে, বর্তমান ইরান, ওই সময়ের ব্যাবিলনে যখন তিনি যান তখন তিনি মারা যান। এরপরে এই আলেকজান্ডার যখন মারা যান তখন এই অঞ্চলে গ্রিকদের যে সৈন্য বা সেনাপতি যারা ছিলেন তাদেরকে পরাজিত করে এই অঞ্চলে মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়। সেটা আমরা দেখব একটু সামনে। তাহলে গ্রিকদের ইতিহাস খুব সংক্ষিপ্ত আকারে বললাম, এটাই, এর বাইরে কিছু নেই। আচ্ছা, মৌর্য আমলে বাংলা। দেখেন, মৌর্যরা 321 থেকে 185 খ্রিস্টাব্দ পর্যন্ত, খ্রিস্টপূর্বাব্দ মানে বিসি পর্যন্ত তারা শাসন করেছে। এবার মৌর্যদের সম্পর্কে দেখেন, প্রত্যেকটা রাজবংশ, আমি যে 4টা রাজবংশের কথা বলছি, এই 4টা রাজবংশের আপনি যদি কিচ্ছু না পড়েন, জাস্ট এই ফরম্যাটটা যদি পড়ে রাখেন, প্রথম শাসককে, শ্রেষ্ঠ শাসককে, শেষ শাসককে, তাদের রাজধানী কোথায় ছিল, এরকম প্রাসঙ্গিক আরো 2-4টা তথ্য আপনি যদি পড়ে রাখেন, এখান থেকেই অ্যাটলিস্ট মানে যদি মৌর্য থেকে বা এই বংশগুলো থেকে প্রশ্ন করে, শুধু মৌর্য না, মৌর্য, গুপ্ত, পাল, সেন, এই 4টা রাজবংশ থেকে যদি প্রশ্ন করে, অধিকাংশ ক্ষেত্রে এই চার্ট থেকেই প্রশ্ন করবে, ঠিক আছে? তার মানে আমি 4টা রাজবংশের জন্যই এরকম একটা করে চার্ট তৈরি করে আপনার জন্য রেখেছি। আপনার কাজ হবে এই চার্টে যে তথ্যগুলো আছে খুব সুন্দর করে মুখস্থ করে ফেলা। কি কি আছে একটু দেখি। প্রথম শাসক, মৌর্য বংশের প্রথম শাসক বা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। পরীক্ষা আসবে মৌর্যদের প্রথম শাসককে অথবা মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, আনসার দেব চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? আচ্ছা, শ্রেষ্ঠ শাসক, প্রথম শাসক হলেই যে তিনি শ্রেষ্ঠ শাসক হবেন ব্যাপারটা এরকম নয়। তাহলে এই 4টি রাজবংশের এই 3টি ক্যাটাগরি আলাদা। যিনি প্রথম তিনি শ্রেষ্ঠ নন, যিনি শ্রেষ্ঠ তিনি শেষ নন। তাহলে শ্রেষ্ঠ শাসক, প্রথম শাসক আর শেষ শাসক, এই 3টা ক্যাটাগরি অবশ্যই জানতে হবে। শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক, নিশ্চয়ই আমরা নাম শুনেছি, তার সম্পর্কে একটু বিস্তারিত জানবো একটু পরে। শেষ শাসক বৃহদ্রথ ছিলেন এই বংশের শেষ শাসক। মৌর্য আমলে বাংলার রাজধানী ছিল পাটলিপুত্র, যা বর্তমানে বিহারে অবস্থিত। তাদের আমলে বাংলার রাজধানী ছিল পুণ্ড্রনগর, একটু আগেই পুণ্ড্রনগর সম্পর্কে আমরা পড়েছি। মৌর্য বংশের মোট শাসক ছিল 9 জন। আচ্ছা, মৌর্য বংশের সবচেয়ে বিখ্যাত শাসক চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং অশোক। শ্রেষ্ঠ কিন্তু নয়, বিখ্যাত। শ্রেষ্ঠ হচ্ছেন অশোক, আর চন্দ্রগুপ্ত মৌর্য আর বিন্দুসার তারা শ্রেষ্ঠ না হলেও খুবই বিখ্যাত। আচ্ছা, ব্যক্তি চাণক্য। মৌর্য বংশের শাসনের সময় রাজা বাদ দিয়ে, সম্রাট বাদ দিয়ে অন্য যে মানুষগুলো সবচেয়ে বিখ্যাত তার মধ্যে একজন হচ্ছেন চাণক্য বা প্রধান হচ্ছেন চাণক্য, যার আরেকটা নাম কৌটিল্য। তার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। আগত পরিব্রাজক, যেটা আমরা একটা চার্ট আকারেই পড়বো। তো মৌর্য সাম্রাজ্যের সময় মেগাস্থেনিস, গ্রিক দূত, তিনি ভারতে এসেছিলেন। এগুলো সম্পর্কে কয়েকজন শাসক সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। চন্দ্রগুপ্ত মৌর্য কি, তিনি ভারতে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। কেমনে মৌর্য বংশ প্রতিষ্ঠিত করেছিলেন তিনি? গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারত থেকে চলে গেলেন সেলুকাস সহ তার আরো কয়েকজন সহচরের হাতে ক্ষমতা দিয়ে, তখন তিনি সেলুকাসকে পরাজিত করলেন এবং গ্রিকদের তাড়িয়ে দিয়ে, গ্রিকদের পরাজিত করে এই ভারতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন। সেটা আমি এখানে জাস্ট বলেছি, এটা একটু ভালো করে পড়ে নেবেন। আমি এতক্ষণ যা বললাম সেটাই এটা। তো
এই যে সেলুকাসের যে একজন দূত এসেছিলেন মেগাস্থেনিস, তিনি একটি বই লিখেছিলেন যার নাম হচ্ছে ইন্ডিকা। এই ইন্ডিকা বইয়ের নাম থেকেই এই অঞ্চলের নাম হয়েছিল ইন্ডিয়া। এটি মূলত গ্রিকদের দেয়া একটা নাম। তো চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে যা আছে জাস্ট অতটুকু পড়ে নেবেন। বিন্দুসার বলেছি, খুব বিখ্যাত একজন শাসক। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র, আর তিনি ছিলেন অমিত্রাঘাত নামে পরিচিত। অমিত্রাঘাত মানে তিনি তার কোনো শত্রুকে বাঁচিয়ে রাখতেন না। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে, তিনি যখন সম্রাট হন তখন তার কঠোর একটা সিদ্ধান্ত ছিল, তিনি তার শত্রু, সে হোক তার ভাই, হোক তার ছেলে বা অন্য কোনো আত্মীয় স্বজন, যে তার শত্রু তাকেই তিনি মেরে ফেলতেন। এই জন্যে তার নাম অমিত্রাঘাত, যার বাংলা অর্থ শত্রু নিধনকারী। বিন্দুসারের রাজত্বকালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তক্ষশিলার বিদ্রোহ। তক্ষশিলা বর্তমান পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। এটি একটি প্রাচীন বিদ্যা চর্চা কেন্দ্র এবং এখানে তক্ষশিলায় এই বিন্দুসারের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহ দমন করেছিলেন বিন্দুসারের ছেলে অশোক। এবার আমরা তাহলে জানবো অশোক সম্পর্কে। সম্রাট অশোক নাম নিশ্চয়ই আমরা শুনেছি। তিনি ছিলেন চন্দ্রগুপ্তের পৌত্র, মানে কি নাতি, আর বিন্দুসারের পুত্র। এবার তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন এবং তার বাবার মতোই তিনি তার ভাইকে হত্যা করেছিলেন। তার বাবা ভাইকে হত্যা করেন নাই, কিন্তু কঠোর ছিলেন। কিন্তু সম্রাট অশোক ক্ষমতায় আসার জন্য তার যে অন্য ভাইয়েরা ছিল তাদেরকে হত্যা করেছিলেন, এজন্য তার উপাধি ছিল চণ্ডাশোক। সম্রাট অশোকের সময় বাংলার রাজধানী ছিল একইভাবে পুণ্ড্রনগর। বর্তমান মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড়ে একটা শিলালিপি আবিষ্কার করা হয়েছে যেখানে ব্রাহ্মী লিপি পাওয়া গেছে। ব্রাহ্মী লিপি কি, এটা বাংলা ক্লাসে আপনারা নিশ্চয়ই পড়েছেন। বাংলা লিপির উৎপত্তি পড়তে গিয়ে আপনারা পড়েছেন। বাংলা লিপির আগের ভার্সন হচ্ছে প্রাচীন ভারতীয় লিপি। প্রাচীন ভারতীয় লিপি থেকে দুটি লিপির জন্ম হয়, একটি হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে কুটিল লিপি। এরপর ব্রাহ্মী লিপি থেকে পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি এবং হচ্ছে যে পূর্বী লিপি, আর পূর্বী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি। এটা নিশ্চয়ই বাংলা ক্লাসে পড়েছেন। তো এই যে ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপি ছিল সম্রাট অশোকের রাজভাষা। ঠিক আছে। তো সম্রাট অশোক 261 খ্রিস্টপূর্বাব্দে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ বা মোড় পরিবর্তনকারী ঘটনা ঘটে। সম্রাট অশোক বর্তমান দক্ষিণ ভারতে কলিঙ্গ নামে একটা রাজ্য ছিল, উড়িষ্যায় অবস্থিত ছিল। এই কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন। সালটা ছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। এ সময় কলিঙ্গ আক্রমণ করেন এবং যুদ্ধে 1 লাখেরও বেশি মানুষ মারা যায়, আরো 1.5 থেকে 2 লাখ মানুষ পঙ্গুত্ব বরণ করে, হতাহত হয়। এই যে যুদ্ধের ভয়াবহতা, বিভৎসতা, এটি দেখে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে বৌদ্ধকে তিনি রাষ্ট্রীয় ধর্মে পরিণত করেন এবং তিনি হিংসা, হানাহানি সব কিছু ত্যাগ করে শান্তির পথে ফিরে যান এবং বৌদ্ধ ধর্মের অনেক উন্নয়ন সাধন করেন। এজন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। এবার আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে সম্রাট অশোকের বাবার নাম কি, আপনাকে জিজ্ঞেস করবে সম্রাট অশোকের চণ্ডাশোক কেন বলা হয়, অথবা চণ্ডাশোক কাকে বলা হয়। আপনাকে বলবে সম্রাট অশোকের রাজধানী, বাংলার রাজধানী কি ছিল, আপনাকে বলবে ব্রাহ্মী লিপির উৎপত্তি কোত্থেকে, কোন শাসকের সময় থেকে, আপনাকে বলবে কলিঙ্গের যুদ্ধ কখন হয়েছিল, আপনাকে বলবে কনস্টান্টাইন, বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন কাকে বলে, আপনাকে জিজ্ঞেস করবে কলিঙ্গ যুদ্ধ, কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আনসার হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। আর একটু সামনে যাই, অনেক বলেছি, চাণক্য বা কৌটিল্য। কৌটিল্য বা চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের একজন মন্ত্রী। চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার ছেলে বিন্দুসারের মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন। তো তার আরেকটি নিকনেম আছে কৌটিল্য এবং আরেকটি উপাধি আছে বিষ্ণুগুপ্ত। এই যে বস এরকম করে আছে, ইন্টারনেট থেকে আমি ছবিটা নিয়েছি। তার নাম কি? চাণক্য। তার মানে আরেকটি নাম, ছদ্মনাম হচ্ছে কৌটিল্য, উপাধি হচ্ছে বিষ্ণুগুপ্ত। তিনি একটি বই লিখেছেন। তিনি আসলে বিখ্যাত হওয়ার কারণই হচ্ছে এই দুইটি বই, অর্থশাস্ত্র আর চাণক্য নীতি। এই বিখ্যাত দুটি বইয়ের কারণেই তিনি বিখ্যাত। এরপর মৌর্য বংশের পতনের পরে এই অঞ্চল, এই কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ অনেকদিন শাসন করেছিল। মৌর্য বংশ শেষ। চলে যাব গুপ্ত বংশে। একই ক্যাটাগরির আবারও একই প্রশ্ন পড়ব। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা বা আদিপুরুষ শ্রীগুপ্ত। প্রথম শাসক প্রথম চন্দ্রগুপ্ত। আদিপুরুষ
তিনি কিন্তু প্রথম শাসক নন, আদিপুরুষ। প্রথম শাসক প্রথম চন্দ্রগুপ্ত, শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত, শেষ শাসক বিষ্ণুগুপ্ত। তাদের রাজধানী ছিল পাটলিপুত্র, যা বর্তমান বিহারে অবস্থিত। ওই সময়ে বাংলার রাজধানী ছিল পুন্ড্রনগর। দুটো কিন্তু আলাদা, একটা হচ্ছে সেন্ট্রাল রাজধানী আর একটা হচ্ছে প্রাদেশিক রাজধানী। যেমন ভারতের কেন্দ্রীয় রাজধানী হচ্ছে দিল্লি, আর যেমন প্রত্যেকটি প্রদেশের, যেমন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ঠিক একইভাবে এই গুপ্ত বংশের সেন্ট্রাল রাজধানী ছিল পাটলিপুত্র, আর বাংলা প্রদেশের রাজধানী ছিল মৌর্যদের মতোই পুন্ড্রনগর। এ বংশে মোট শাসক ছিলেন 16 জন। কালিদাস, অমর সিংহ, বরামিহির, আর্যভট্ট এরা ছিলেন বিখ্যাত ব্যক্তি। এই শাসনামলে ফাহিয়েন নামক একজন চৈনিক পরিব্রাজক প্রথম চীনা হিসেবে ভারতে আগমন করেছিলেন, আর তাদের ভাস্কর্যের নাম হচ্ছে ধ্রুপদী। আপনাকে জিজ্ঞেস করবে যে গুপ্তদের ভাস্কর্যের নাম কি, আনসার হচ্ছে ধ্রুপদী। গুপ্ত আমলে আরো যা জানা জরুরি, ওইটা তো জানলামই, এক্সট্রা কিছু তথ্য আমাদের জানতে হবে। যেমন প্রাচীন যুগে গুপ্তকে বলা হতো ভারতের স্বর্ণযুগ, মানে প্রাচীন যুগে স্বর্ণযুগ বলা হতো গুপ্ত শাসনামলকে। গুপ্তদের প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল মহারাজাধিরাজ। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো সমুদ্রগুপ্তকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। এভাবে এখানে যে তথ্যগুলো আছে জাস্ট বোঝার কিছু নাই, মুখস্থ করে নেবেন, ঠিক আছে। গুপ্ত আমল থেকে যে চার্ট এর আগে দেখলাম আর এই পেজ, এই দুইটা পেজ পড়ার পরে আর পড়ার কিছু থাকবে না যা আপনার পরীক্ষায় আসবে। সো এই শর্ট এই জায়গাটা ভালো করে দেখে রাখবেন। এবার গুপ্ত বংশের পতন হয়ে গেল। গুপ্ত বংশের পতন হওয়ার পরে গুপ্ত আর পাল এই দুটি বংশের মাঝখানে একটু গ্যাপ ছিল। এই গ্যাপে মোটামুটি 3টা রাজ্য বা রাজবংশ সম্পর্কে পড়তে হয় আমাদের। গুপ্তদের পতন হয়ে গেল, এরপরে পাল শাসন শুরু হওয়ার আগে এই 3টা রাজ্য সম্পর্কে জানতে হবে, কারণ তারা এই দুটি রাজবংশের মাঝখানে রাজত্ব করেছিল। প্রথমটা হচ্ছে বঙ্গ। বঙ্গ এই রাজ্য 225 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল। দক্ষিণ পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল, তার মানে বাংলাদেশের এই যে আমরা সুন্দরবনের যে অঞ্চল, সুন্দরবন এবং সুন্দরবন থেকে আরেকটু উত্তর দিকের এই অঞ্চল নিয়ে বঙ্গরাজ্য, অর্থাৎ বঙ্গ জনপদ বলতে যেটা আমরা একটু আগে জনপদের মধ্যে দেখলাম ওইটা। এই বঙ্গ জনপদের বিখ্যাত রাজা ছিলেন গোপচন্দ্র, ধর্মাদিত্য এবং সমাচার দেব। এর বাইরে বঙ্গ থেকে আর তেমন কিছু পড়ার নেই। এরপরে গৌড় 594 থেকে 637 খ্রিস্টাব্দ। আমাদের মহানবীর জন্ম কখন যেন 570, হ্যাঁ 570 থেকে 600 কত সালে তার মৃত্যু, 632 মনে হয়, তাই না? তো এই সময় দেখেন বাংলায় শাসন করছিল ঠিক ওই সময়টাতে এই গৌড়ে রাজা শশাঙ্ক। আমরা শশাঙ্কের নাম নিশ্চয়ই শুনেছি। তো শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এই শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন নরপতি। বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন এই শশাঙ্ক। জাস্ট এই কয়েকটা তথ্য মনে রাখলেই চলবে। এর পরের রাজ্য হচ্ছে পুষ্যভূতি। পুষ্যভূতি রাজ্য মূলত পাঞ্জাবে অবস্থিত ছিল। এর সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন হর্ষবর্ধন। এছাড়া নাগার্জুন, শিলভদ্র, আর্যদেব তারা বিখ্যাত ব্যক্তি ছিলেন। হিউয়েন সাং, একটু আগে যে আমরা একজন ফাহিয়েন দেখলাম, তিনি গুপ্ত বংশে, মৌর্য বংশে কি বলে গুপ্তদের শাসনামলে এসেছিলেন। আর দ্বিতীয় চীনা পরিব্রাজক হিউয়েন সাং তিনি এসেছিলেন এই হর্ষবর্ধনের রাজত্বকালে। এরপর আমরা পালদের আসার আগে আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, মাৎস্যন্যায়, ঠিক আছে। তো মাৎস্যন্যায় আসলে এখানে যেটা দেখছেন এটাই মাৎস্যন্যায়। এটা কি কিছু বুঝতে পারছেন আপনারা? হোয়াট ইজ দিস? মাৎস্যন্যায় মানে এরকম কেন রেখেছি? দেখেন মাৎস্যন্যায় এই বিষয়টাকে আমি এরকম একটা ছবি দিয়ে কেন রেখেছি, এটা বুঝলেই আপনি আর কখনোই মাৎস্যন্যায় ভুলবেন না। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে একটা ছোট মাছ তাকে গিলে খাচ্ছে আর একটা বড় মাছ।
এই মাছকে গিলে খাচ্ছে তার চেয়ে আরেকটা বড় মাছ, এই মাছকে গিলে খাচ্ছে তার চেয়ে আরেকটা বড় মাছ। তার মানে পুকুরে বা জলাশয়ে বড় মাছ যখন তার চেয়ে ছোট মাছকে খায়, গিলে খায়, তখন ওই ছোট মাছগুলো দিগ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি করে, ফলে পুকুরে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। মানে পুকুরে বিভিন্ন ধরনের মাছ শৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে থাকলে তো বিশৃঙ্খল হয় না, কিন্তু বড় মাছগুলো যখন তার চেয়ে ছোট মাছগুলোকে খাওয়ার চেষ্টা করে, তখন ছোট মাছগুলো প্রাণ ভয়ে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে এবং পুকুরে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। ঠিক এই যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো তাকেই বলা হচ্ছে মাৎস্য ন্যায়। ঠিক আছে? তো এই যে রাজা শশাঙ্ক মারা গেল, রাজা শশাঙ্ক মারা যাওয়ার পরে পাল বংশ প্রতিষ্ঠিত হওয়ার মাঝখানের যে 100 বছর, মানে 650 থেকে মোটামুটি 750 সাল, এই 100 বছর ভারতের রাজনৈতিক পরিবেশ ছিল এরকম বিশৃঙ্খল। বড় বড় রাজা যারা ছিল তারা ছোট ছোট রাজার রাজত্ব দখল করে নিচ্ছিল, ফলে একটা চরম রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং ঐতিহাসিকরা এই অবস্থাটাকেই বলেছেন মাৎস্য ন্যায়। আশা করি বোঝাতে পেরেছি। পরে চলে যাই পাল শাসনামল। পাল শাসনামল থেকে খুব অল্প কয়েকটা জিনিস আমরা জানবো, যেটা আগের মানে যেই ক্যাটাগরিতে আগেরগুলো পড়লাম। দেখেন, পালদের প্রথম শাসক মিস্টার গোপাল, শ্রেষ্ঠ শাসক মিস্টার ধর্মপাল, শেষ শাসক, এইভাবে পড়ে ফেলতে হবে। শেষ শাসক মদন পাল। পাল সাম্রাজ্যের রাজধানী ছিল মুঙ্গের, গৌড় এবং রামাবতী। আলাদা আলাদা সময়ে কখনো ছিল মুঙ্গের, কখনো ছিল গৌড়, কখনো ছিল রামাবতী। মোট শাসক ছিলেন 17 জন। পালরা 400 বছর এদেশ শাসন করেছে। তাহলে প্রাচীন বাংলার দীর্ঘতম শাসক বংশ হচ্ছে এই পাল। আর কোনো বংশই 400 বছর ধরে শাসন করতে পারেনি। পালরা 400 বছর ধরে এদেশ শাসন করেছে। পাল আমলে চর্যাপদ রচিত হয়েছিল। বাংলার ক্লাসে আপনারা জানবেন চর্যাপদ কি। চর্যাপদ বৌদ্ধ ধর্মের বৌদ্ধ সহজিয়াদের রচিত এক ধরনের পদ, যাকে বাংলা ভাষার আদি নিদর্শন বলা হয়। এই চর্যাপদ নেপাল থেকে আবিষ্কৃত হয়েছিল, আর এই চর্যাপদ রচিত হয়েছিল পালদের আমলে। পাহাড়পুর বৌদ্ধ বিহার, ময়নামতি, ওদন্তপুরী বিহার, তারপরে হচ্ছে যে নালন্দা বিহার, এই বিহারগুলোতে এই চর্যাপদ রচিত হয়েছিল। বাংলায় বংশানুক্রমিক শাসনে শুরু হয়েছিল এই পাল শাসন আমলেই। পাল রাজাদের ধর্ম ছিল বৌদ্ধ। ঠিক আছে? এই মোটা দাগের তথ্যগুলো জানলেই চলবে। এছাড়া আপনারা বই থেকে গোপাল, ধর্মপাল এদের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিতে পারেন। যেমন কার আমলে কি নির্মিত হয়েছিল, পাহাড়পুর বৌদ্ধবিহার কার আমলে নির্মিত হয়েছিল, এই টাইপের পড়াগুলো আমি আপনাদের জন্য যদিও রেখেছি। এই তথ্যগুলো এইগুলো জাস্ট একটু মুখস্থ করে নিতে হবে। দেখেন, পাল রাজাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র অঞ্চল বা রামাবতী। ভারতের বিহারে ওদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেন গোপাল। এইভাবে এখানে যে তথ্যগুলো আছে এর বাইরে আর কিছু তেমন কিছু পড়ার দরকার নেই। কথা কি বোঝা গেল? আমার স্লাইডে এই রাজবংশগুলো সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো অবশ্যই পড়বেন। এরপরে এক্সট্রা আরেকটু কেয়ার নেওয়ার জন্য, তথ্যগুলোতে ভালো করে মজবুত রাখার জন্য, কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য টেক্সট বইটা একটু এক নজর দেখে নেবেন। যদি সময় না থাকে জাস্ট এই ক্লাসটাই আরেকটা দেখে নেবেন, কারণ আমি অধিকাংশ ঘটনাই বলেছি। ওকে, সামনে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, কৈবর্ত বিদ্রোহ হয়েছিল মহিপালের শাসনামলে, দ্বিতীয় মহিপালের শাসনামলে। প্রাচীন বাংলায় একমাত্র সফল বিদ্রোহ বা প্রথম বিদ্রোহ, সফল বিদ্রোহ বলা হয় এই কৈবর্ত বিদ্রোহকে। পাল রাজা দ্বিতীয় মহিপাল অত্যাচারী একজন রাজা ছিলেন। তার বিরুদ্ধে 1070 থেকে 1071 সাল এই সময়ের মধ্যে একজন সামন্ত, যার নাম হচ্ছে কৈবর্ত। কৈবর্ত মূলত হিন্দু ধর্মের মধ্যে যারা জেলে তাদেরকে কৈবর্ত বলা হতো। তো জেলে সম্প্রদায়ের লোকদের সাথে নিয়ে এই দিব্য নামক একজন বিদ্রোহ করেছিলেন এবং তার সাথে যুদ্ধ করতে গিয়ে দ্বিতীয় মহিপাল মারা গিয়েছিলেন। ঠিক আছে? এবং দিব্য বহু বছর, প্রায় 30 বছর ধরে শাসন করেছিলেন। তো জাস্ট এতটুকু এই তথ্যগুলো মনে রাখলেই চলবে। আর একটু সামনে যাই,
সেন আমল, আমাদের প্রাচীন বাংলার সর্বশেষ বংশ হচ্ছে সেন। এই সেনদের প্রথম শাসক বলা হয় হেমন্ত সেনকে। যদি কোনো কারণে আপনার প্রশ্নের অপশনে হেমন্ত না থাকে তাহলে অ্যান্সার হবে, সরি, সামন্ত না থাকলে হেমন্ত হবে। মানে হেমন্ত, সামন্ত সেন দক্ষিণ ভারত থেকে প্রথমেই বাংলায় এসেছিলেন। আসার পরে তিনি রাজ্য প্রতিষ্ঠা করেননি, বরং তার ছেলে হেমন্ত সেন প্রথম রাজা হিসেবে সেন বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্যে প্রশ্নের অপশনে হেমন্ত সেন থাকার সম্ভাবনা বেশি। হেমন্ত না থাকলে সামন্ত, সামন্ত না থাকলে হেমন্ত, দুটাই থাকলে হেমন্ত। ঠিক আছে। শ্রেষ্ঠ শাসক তাহলে কে? বিজয় সেন, শেষ শাসক লক্ষণ সেন বা কেশব সেন। এইখানে আপনার বইয়ে গিয়ে একটু কনফিউশন তৈরি হবে, লক্ষণ সেন নাকি কেশব সেন। এইটার উত্তর আমি দিব একটু পরে। এই লাইন পড়ার পরে আমি আপনাকে ক্লিয়ার করে দিব সেন বংশের শেষ শাসক লক্ষণ সেন নাকি কেশব সেন। আচ্ছা, তাদের রাজধানী ছিল নদিয়ায় বা নবদ্বীপে, তারা ধর্মে ছিল সনাতন। কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। কৌলিন্য মানে উচ্চ সম্ভ্রান্ত বংশ আর কি। অদ্ভুত সাগর আর দান সাগর এই দুটি রচনা করেছিলেন, দুটি বিখ্যাত বই, বল্লাল সেন। সেন বংশের পতন, সেন বংশের পতন হয় বখতিয়ার খলজির হাতে 1204 সালে। এইবার আমি আপনাকে বুঝাই যে সেন বংশের শেষ শাসক লক্ষণ আর কেশব। বুঝেন? এটা কিন্তু বারবার বলবো না, একবারই বলবো, এরপরে আর কনফিউশন যেন না হয়। আমাদের বাজারে প্রচলিত যে বইগুলো আছে চাকরির বা অন্যান্য বই, এখানে আপনি কোথাও দেখবেন যে সেন বংশের শেষ শাসক লক্ষণ সেন, আবার দু একটা বইয়ে দেখবেন তারা লক্ষণ সেন মানবেই না, তারা বলছে কেশব সেন। তো যারা কেশব সেন বলেন তারা বলেন যে কেশব সেন, লক্ষণ সেনের মৃত্যুর পরেও কেশব সেন আরও 30 বছর এদেশ শাসন করেছেন। এইবার কেশব সেন যদি লক্ষণ সেনের মারা যাওয়ার পরে আরও 30 বছর শাসন করেন, তাহলে সেন বংশের পতন হওয়ার কথা ছিল 1204 যোগ আরও 30, তাহলে কত হচ্ছে? 1234। এবার যে লোক বলে, যে পণ্ডিত বলে সেন বংশের শেষ শাসক কেশব সেন, তাকে আপনি জিজ্ঞেস করবেন যে সেন বংশের পতন হয় কত সালে। সে যদি বলে যে সেন বংশের পতন হয় 1204 সালে, তাহলে ও একটা বাটপার, ও জানে না কিছু। পতন হইল 4 সালে, কার মাধ্যমে পতন হইল? লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে পতন হইল। তো লক্ষণ সেন তাহলে সেন বংশের শেষ শাসক নয় কেন, কেশব সেন কেন? তো কেশব সেনই যদি শেষ শাসক হয়, তাহলে সেন বংশের পতন 1234 সাল নয় কেন? এই প্রশ্নটা তাকে জিজ্ঞেস করবেন যদি জিজ্ঞেস করার সুযোগ থাকে। আমার মতে একেবারে টনটাইট উত্তর হচ্ছে লক্ষণ সেন, কোনো কথা নাই। লক্ষণ সেন মারা যাওয়ার পরে কেশব সেন আর বিশ্বরূপ সেন নামে দুজন ভাই ছিল, এই লক্ষণ সেনের দুই ছেলে। এরা চট্টগ্রাম অঞ্চলে পালায় যায় এবং ওইখানে খুব ছোট্ট কয়েকটা গ্রাম নিয়ে একটা তাদের প্রতিপত্তি ধরে রেখেছিল, কয়েকটা গ্রাম বা বর্তমানে একটা থানার সমান হবে, খুব ছোট্ট জায়গা। তো এটা ইতিহাসবিদরা তাদেরকে আর মানে সেন বংশের শাসক হিসেবে ধরেনি না। আপনি রেফারেন্স বই মানে অনার্স লেভেলে যে বইগুলো পড়ানো হয় সেই বইগুলোতে পড়বেন, প্রত্যেকটাতে বলা হচ্ছে লক্ষণ সেন শেষ শাসক। লক্ষণ সেন শেষ শাসক বলেই সেন বংশের পতন ধরা হয় 1204 সালে। সো আজ থেকে যদি কারো কনফিউশন থাকে সেন বংশের শেষ শাসক কেশব সেন নাকি লক্ষণ সেন, আমি লজিক দিয়ে প্রমাণ দিয়ে উপস্থাপন করে দিলাম 1204 সালে সেন বংশের শেষ মানে লক্ষণ সেন শেষ শাসক। এবার যদি কোনো কারণে অপশনে লক্ষণ সেন না থাকে, যদি কোনো কারণে অপশনে লক্ষণ সেন না থাকে, তাহলে অ্যান্সার হবে কেশব সেন। লক্ষণ সেন থাকলে কখনোই কেশব সেন অ্যান্সার হবে না, হবে না। সামনে আগাই, রাজনৈতিক ইতিহাস শেষ। আজকের ক্লাসের শেষ টপিক বাংলা আগত পরিব্রাজক, জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। মেগাস্থেনিসের নাম আমরা পড়েছি। মেগাস্থেনিস গ্রিস থেকে এসেছিলেন খ্রিস্টপূর্ব 302 অব্দে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তিনি এসেছিলেন, তার রচিত বইয়ের নাম ইন্ডিকা। কি পড়বেন? আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে মেগাস্থেনিস যখন বাংলায় আসেন, ভারতে আসেন, তখন ভারতের শাসক কে ছিলেন, অথবা কার সময়ে তিনি আসেন, অথবা জিজ্ঞেস করবে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে, অথবা আপনাকে জিজ্ঞেস করবে যে মেগাস্থেনিস রচিত বই এর নাম কি। এরপরে দেখেন চীনা ঐতিহাসিক ফাহিয়েন
তিনি আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এই দুইটা কিন্তু আলাদা, একটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, আরেকজন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিউয়েন সাং চীন থেকে এসেছেন হর্ষবর্ধনের শাসনামলে। তারপরে হচ্ছে এর বইটা একটু গুরুত্বপূর্ণ, সিদ্ধার্থ শিলভদ্র খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। মা হুয়ান চীন থেকে আসা একমাত্র মুসলিম পরিব্রাজক। চীন থেকে এই তিনজন যে এসেছেন তার মধ্যে মা হুয়ান ছিলেন মুসলিম। তিনি মুসলিম শাসনামল গিয়াসুদ্দিন আজম শাহের শাসনামলে বাংলা এসেছিলেন। সর্বশেষ ইবনে বতুতা, তিনি মরক্কো থেকে বাংলা এসেছিলেন। তিনি প্রথমে ভারতে আসেন 1333 সালে, যখন ভারতের শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক। এরপরে 1346 সালে তিনি বাংলায় আসেন, তখন বাংলার শাসক ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। এরপরে তিনি সিলেটে যান, হজরত শাহজালালের সঙ্গে দেখা করেন এবং চলে যান এখান থেকে জাভার উদ্দেশ্যে। যাওয়ার পর তিনি একটি বই লিখেন যার নাম হচ্ছে কিতাবুর রেহেলা। এই কিতাবুর রেহেলাতে ইবনে বতুতা তার ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছেন। এইখানে এই ভদ্রলোক বাংলার সম্পর্কে একটা কমেন্ট করেছেন। বাংলাকে তিনি বলেছেন দোজকপুরি আজ নিয়ামত, মানে ধন সম্পদপূর্ণ নিয়ামতপূর্ণ একটা দোজক। কেন বললেন? কারণ ওই সময় বাংলার এখনকার মতো ওই সময় ছিল সবুজ শ্যামল, শস্য শ্যামল আমরা যেটা বলি, সুজলা সুফলা। ওই সময় ধন সম্পদে পরিপূর্ণ ছিল, অভাব অনটন ছিল না মোটেই। কিন্তু বাংলাদেশের আবহাওয়া ছিল সাংঘাতিক বিরক্তিকর। গরমের সময় অত্যন্ত ভ্যাপসা গরম, যখন বর্ষা হয় রাস্তাঘাট কাদায় কাদাময়, আবার যখন শীত পড়ে যান বার করা শীত পড়ে। এই জন্যে তিনি বলেছেন যে দেশটা খুব ভালো, ধন সম্পদ অনেক আছে, কিন্তু আবহাওয়াটা যেন নরকের বা দোজকের মতো। ঠিক আছে, এই হচ্ছে ইবনে বতুতার বর্ণনা। আজকের টপিক শেষ, মানে আজকের ক্লাসও শেষ। ক্লাস শেষ করব এই মুহূর্তে। যারা এতক্ষণ সাথে ছিলেন ধন্যবাদ জানাই। যারা এখনো বলবো যে বইটি, আমাদের যে বই অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক, বইটি সংগ্রহ করেননি, পিন কমেন্টে সংগ্রহ করার পদ্ধতি দেওয়া আছে, অর্ডার করার পদ্ধতি দেওয়া আছে। এখানে দ্রুত আপনার অর্ডারটি দিয়ে ফেলুন এবং আপনার কপিটি সংগ্রহ করে ফেলুন এবং দুর্দান্ত গতিতে চাকরির পড়াশোনা করেন এবং দ্রুত একটা চাকরি পেয়ে যান। আমি শাহিন স্যার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।